আসসালামু আলাইকুম। আপনার জীবন হোক সুস্থ, সুন্দর ও আলোকিত। প্রিয় দর্শক, শরতের স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান। অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে। নারীর স্বাস্থ্য ও জীবনী নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছেন এই স্তন ক্যান্সারে। দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ও ব্যয়বহুল। তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, শনাক্তকরণ, প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহজাদুল আলম, সহযোগী অধ্যাপক, সার্জিক্যাল অঙ্কোলজি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। স্বাগত আপনাকে। কেমন আছেন? ভালো। শুরুতে আমরা জানতে চাই আপনার কাছে, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট হিসেবে ব্রেস্ট ক্যান্সার আপনার কাছে বড় ক্ষেত্র কেন? দেখুন, যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে ক্যান্সারের সংখ্যা অনেক বেড়ে গেছে। বিভিন্ন ধরনের ক্যান্সার হইতেছে, এর মধ্যে ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা অনেক বেশি বাড়ছে। ব্রেস্ট ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা যদি আমরা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি, এর চিকিৎসা ঠিকমতো করতে পারি, তাহলে রোগীর ক্যান্সারের যে মৃত্যু, এটা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অনেক অংশেই কমানো সম্ভব। জি। তো আমি যদি এটা প্রাথমিক অবস্থায় শনাক্ত এবং চিকিৎসা ঠিকমতো দিতে পারি, আর এবং সার্জিক্যাল অনকোলজি হিসেবে সার্জারি একটা মেন রোল প্লে করে জি এই ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায়, সেক্ষেত্রে যদি আমি ভালোভাবে ডায়াগনোসিস করে ভালোভাবে অপারেশন করতে পারি, তো আমি মনে করি সার্জিক্যাল অনকোলজিস্ট হিসেবে ব্রেস্ট ক্যান্সার রিলেটেড যে মৃত্যু হার, এটা অনেকাংশে কমানো সম্ভব। এই কারণে আমার কাছে সার্জিক্যাল অনকোলজি হিসেবে এটাকে আমার একটা বড় ক্ষেত্র মনে হয়। জি। বর্তমান বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের হার কোন পর্যায়ে রয়েছে? এখানে যে ব্রেস্ট ক্যান্সার এর হার তো দিন দিন বাড়তেছে। তো আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা গ্লোবাল অনুযায়ী চিন্তা করি, তো বাংলাদেশে যদি আমরা শুধু মহিলাদের ক্যান্সারের সংখ্যা চিন্তা করি, তো ব্রেস্ট ক্যান্সারের হার সবচেয়ে বেশি। জি। 100 জন মহিলার ক্যান্সার যদি আমরা দেখি, এর মধ্যে 18 জন মহিলাই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। আর যদি আমরা ছেলে এবং মেয়ে দুইটা ক্ষেত্রকে চিন্তা করি, তাহলে ব্রেস্ট ক্যান্সারটা চতুর্থ স্থানে অবস্থান করতেছে। অর্থাৎ 100 জন মানুষের, ছেলে এবং মেয়ে, বাচ্চা সব কিছু মিলে যদি আমরা চিন্তা করি, 100 জন মানুষের যদি ক্যান্সার, তার মধ্যে 7.4%, 7.4% হইতেছে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত মহিলা। আর আমরা যদি আমাদের ক্যান্সার হাসপাতালে যে রেজিস্ট্রি, যেহেতু আমাদের ক্যান্সার হাসপাতালে অনেক বেশি রোগী আসে, তো আমরা এখানে রেজিস্ট্রিতে আমরা দেখেছি যে ব্রেস্ট ক্যান্সার হলো মহিলাদের মধ্যে 1 নম্বর ক্যান্সার। সেটা আমাদের যে ক্যান্সারের রোগীগুলো আসে তার মধ্যে 27% হলো আপনার ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। আর ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলার মধ্যে আমরা দেখছি যে এটা হলো দ্বিতীয় ক্যান্সার, 2 নম্বর অবস্থানে আছে। এবং সেখানে আমরা দেখছি ছেলে মেয়ের মধ্যে 17%। 17% হইতেছে আপনার 100 জন যদি আমরা চিন্তা করি, 17 জনই আপনার এই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। কোন বয়সী নারীরা সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে? আসলে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যেটা প্রচলিত বা আমাদের বয়সের সাথে সাথে ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্সটা বাড়ে। বয়স যত বাড়বে এর ঝুঁকি তত বাড়ে। সাধারণত কোন বছর, কোন বয়সী? সাধারণত 25 বছর থেকে শুরু হয়, যদি আপনার জন্মগত কোনো না থাকে, জেনেটিক কোনো না থাকে, তো 25 থেকে 45 বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়। কিন্তু এরপরও আপনার বয়স যত বাড়বে এর ঝুঁকি তত বাড়তে থাকে। সার্জিক্যাল অঙ্কোলজি চিকিৎসায় অন্য বিশেষজ্ঞদের ভূমিকার সাথে কিভাবে একসাথে সমন্বয় করে কাজটা হয়? এটা আসলে খুবই জরুরি। আপনি যে কোনো ক্যান্সারের চিকিৎসার জন্য অন্য বিশেষজ্ঞ যারা আছে এদের সাথে আমাদের কোলাবোরেটলি কাজ করতে হয়। ইন্টিগ্রেশনটা খুবই দরকার, কারণ আমাদের সার্জিক্যাল অনকোলজি হিসেবে আমার যেরকম একটা ভূমিকা আছে, মেডিকেল অনকোলজিস্টের ভূমিকা আছে, রেডিয়েশন অনকোলজিস্টের ভূমিকা আছে, হিস্টোপ্যাথোলজিস্টের ভূমিকা আছে, আপনার রেডিওলজি ইমেজিং যারা আছে এদের ভূমিকা আছে। এই সবাইদের মিলে আমাদের এই চিকিৎসাটা করতে হয় রোগীকে যদি ভালোভাবে বেনিফিট দিতে চাই। সার্জারি কেন এখনও ব্রেস্ট ক্যান্সারের মূল চিকিৎসা ধাপ হিসেবে বিবেচিত হয়?
এটা শুধু ব্রেস্ট ক্যান্সার না, বেশিরভাগ ক্যান্সার এই সার্জারি একটা মানে মেইন রোল প্লে করে। জি, কারণ আমরা সার্জারিতে যে জিনিসটা করি, আমার টিউমার যেটা বা ক্যান্সার যেটা সেটাকে আমরা সরাই ফেলি। জি, এরপরে আমরা অন্য অন্য যে চিকিৎসাগুলো আছে সেগুলোকে আমরা দিচ্ছি যে অন্য যে ক্যান্সার যদি কিছু থেকে থাকে রক্তের সাথে বা ওই লোকালি সেটাকে ধ্বংস করার জন্য। জি। তো প্রথমত যদি আমরা ক্যান্সারটাকে সরাই ফেলতে পারি তাহলে অন্য অন্য যে চিকিৎসাগুলো আমরা দিই এগুলো অনেক ইফেক্টিভলি কাজ করবে। কোন সাধারণ লক্ষণ দেখে রোগীদের দ্রুত পরীক্ষার জন্য আসা উচিত ডাক্তারের কাছে? সেটা দেখেন, ব্রেস্ট ক্যান্সার যেটা আমাদের প্রাথমিক লক্ষণ হইতেছে একটা মানে ব্যথাহীন চাকা। জি, মানে ব্রেস্টের চাকা তো দুটো, একটা ব্যথা আছে চাকা, আরটা হলো ব্যথা নেই এমনি চাকা। এই ব্যথাবিহীন চাকা যেগুলো, এটাই হলো ব্রেস্ট ক্যান্সারের একদম মানে প্রাথমিক লক্ষণ। এই জন্য যখনই ব্রেস্টে আপনার একটা চাকা হয়, বিশেষ করে আপনার এই যে 25 বছর বয়সের পরে, 25 বছর আগে আপনার অনেক মানে সাধারণভাবে চাকা হচ্ছে যে বিনাইন ডিজিজ বলি, কিন্তু 25 বছরের পরে যদি কোনো চাকা আমরা পাই রোগীকে, যেটা আমরা বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা আলট্রাসোনোগ্রাফি, যে কোনোভাবে সাথে সাথেই ওই চাকাটার পরীক্ষা করে কনফার্ম করা দরকার যে এটা মানে ক্যান্সার নাকি। জি। ব্রেস্ট লাম্প মানেই কি ক্যান্সার? না, সব ব্রেস্ট লাম্প মানেই ক্যান্সার না। ক্যান্সার যদি ব্রেস্ট লাম্পের একটা বড় অংশই কিন্তু আপনার বিনাইন, যেটাকে আমরা বলি এগুলো মানে একটি টিউমারের একটা হলো বিনাইন যেটাকে আমরা ভালো বলি, একটা হলো ম্যালিগনেন্ট যেটাকে খারাপ বলি। ম্যালিগনেন্টটা হলো ক্যান্সার। জি। তো সব ব্রেস্টের চাকাই আপনার এটা ম্যালিগনেন্ট না, এটা বিনাইনের একটা বড় অংশ বিনাইন থাকে আর একটা অংশ হলো ম্যালিগনেন্ট হয়। এই জন্য চাকা হলে ভয় পাওয়ার কিছু নেই, চাকার একটা অংশ বিনাইন হবে, একটা অংশ ম্যালিগনেন্ট হবে। ম্যালিগনেন্টটাকে আমরা ক্যান্সার বলি, সেটাই আমাদের চিকিৎসার জন্য যেতে হবে। ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক ও অগ্রসর স্তরের মধ্যে পার্থক্য কিভাবে বোঝা যায়? হ্যাঁ, দেখেন, ব্রেস্ট ক্যান্সার আমাদের কাছে সাধারণত 3 ভাবে আসে। একটা হলো একদম প্রাথমিক অবস্থায়, একটা হলো যে আশেপাশে চারপাশে লোকালি অ্যাডভান্স যেটাকে আমরা বলি, আশেপাশে ছড়াইছে, আর একটা হলো ডিস্টেন্স মানে সেটা অনেক দূরে চলে গেছে। জি। প্রাথমিক যেটা হয় সেটা হলো শুধু একটা চাকা নিয়ে আসবে, আর সর্বোচ্চ হয়তো আমাদের বগলে, যেটা আমরা এক জেলা বলি, বগলে হয়তো বা ছড়াইছে এরকম একটা অবস্থা। কিন্তু যদি দেখা যায় যে আপনার এই চাকার সাথে আমার আশেপাশের যে চামড়াটা আছে, স্কিনে কোনো চেঞ্জ আসছে, লাল হয়ে গেছে বা ওখানে ছোটো ছোটো কোনো চাকার মতো হয়েছে, হ্যাঁ, বা এক জেলা বগলে দেখা যায় চাকাটা অনেক বড় হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বা গলার মধ্যে গেছে, তাহলে আমরা এটা লোকালি অ্যাডভান্স বলি। আবার এটা আর যদি আপনার দেখেন যে এটা অন্য কোথাও, যে লিভারে ছড়াই গেছে, ব্রেনে ছড়াই গেছে, হাড়ের মধ্যে ছড়াই গেছে, এটাকে আমরা বলি দূরে ছড়াই গেছে, মেটাস্টেটিক ডিজিজ। এই 3 ভাবেই আমাদের কাছে আসে। তো যদি আপনার প্রাথমিক অবস্থায় শুধু চাকা নিয়ে প্রেজেন্ট করতে পারে বা বগলে চাকা নিয়ে, যদি আশেপাশে আপনার অন্য কোনো চাকা বা বগলে বা গলায় যদি চাকা নিয়ে, তাহলে সেটা লোকালি অ্যাডভান্স। যদি আপনার ওই পেটে পানি বা জন্ডিস বা হাড়ে ব্যথা নিয়ে আসে বা মাথায় যদি চলে যায়, যদি মাথা ব্যথা নিয়ে আসে, তাহলে সেটা হলো দূরবর্তীভাবে ছড়াই গেছে। জি। সার্জারির আগে কোন ধরনের টেস্ট আসলে রোগীদের জন্য জরুরি? আসলে দেখেন, যে কোনো ক্যান্সারের চিকিৎসা শুরু করার আগে আমার এটাকে স্টেজিং করতে হবে, যে এটা সব কোন পর্যায়ে। যেটা আমি কেবল বললাম যে আমার 3 ভাবে এটা প্রেজেন্ট করে, একটা হলো প্রাথমিক অবস্থা আছে, একটা হলো ছড়ানো অবস্থা। তো এটাকে আমার স্টেজিং করতে হবে। জি। তো সার্জারি যেহেতু আমি করবো, সার্জারিকে অবশ্যই আমার এটাকে প্রাথমিক অবস্থায় হতে হবে যদি আমি প্রথমে সার্জারি করতে চাই। আর যদি আমি লোকালি অ্যাডভান্স তাহলে অন্য চিকিৎসা দিয়ে তখন আমার সার্জারি করতে হবে। এই জন্য আমার সবার আগে স্টেজিং করতে হবে এবং এই টিউমারের ধরন সেটা আমার বুঝতে হবে। টিউমারের ধরন বোঝার জন্য যেটা আমরা করি, ওখানে আমরা কোর কাট বায়োপসি করি। কোর কাট বায়োপসি করে সাধারণত আমরা কিছু রিসেপ্টর স্ট্যাটাস দিয়েছি, যেটাকে আমার হরমোন রিসেপ্টর স্ট্যাটাস বলা হয়। আমাদের ভাষায় ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর, HER2 রিসেপ্টর, আর হলো Ki-67 বলা হয়। এই রিসেপ্টর স্ট্যাটাসগুলো করা হয়। এগুলো আমাকে ধারণা দিবে যে আমি আগে অপারেশন করব না আগে কেমোথেরাপিতে যাব। এটা হলো রিসেপ্টর স্ট্যাটাস। সাথে আরও কিছু স্টেজিং ইনভেস্টিগেশন, যেমন সিটি স্ক্যান অফ চেস্ট, সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন। সাথে এগুলো আমাদের করতে হয় কি, এটা আমার বুকে ছড়াইছে কিনা বা আমার পেটে ছড়াইছে কিনা। আরও কিছু মানে রক্ত পরীক্ষাও করতে হয়, যেটা আমাকে ধারণা দিবে যে এটা কি প্রাথমিক অবস্থায় আছে নাকি এটা ছড়ানো। মানে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট টোটাল প্রোটোকল। হ্যাঁ, টোটাল প্রোটোকল আমার স্টেজিং এর উপর, ইনভেস্টিগেশনগুলোর উপর নির্ভর করবে। জি। বর্তমানে ব্রেস্ট ক্যান্সার সার্জারিতে সবচেয়ে প্রচলিত পদ্ধতিগুলি কি কি? এখানে ব্রেস্ট ক্যান্সার এখন অনেক চিকিৎসা বা অপারেশন অনেক এগিয়ে গেছে। একটা সময় যখন ব্রেস্ট ক্যান্সার প্রথম দিকে হয়, তখন হলস্ট্যাট ম্যাস্টেক্টমি নামে একটা অপারেশন ছিল, যেটাকে পুরো স্তন বা ব্রেস্ট সহ নিচের যে মাংস আছে এটা ফেলে দিতে হতো। এটা আস্তে আস্তে এখন
দিন যাচ্ছে আর ছোটো হচ্ছে। হস্টেলের পরে আসলে ম্যাস্টেকটমি, শুধু স্তনটা ফেলে দিবে, ব্রেস্ট ফেলে দিবে। তারপরে আসলে আপনার সিম্পল ম্যাস্টেকটমি, মানে আরও কম। এখন ম্যাস্টেকটমির সাথে অনেকগুলো আপনার আমরা যদি মানে ব্রেস্টকে রেখে লাম্পেকটমি, যেটা আমরা বলি বিসিএস বলি, সেটা রিসেন্টলি যেটা চলে এসেছে অনকোপ্লাস্টি। সেটা হলো আমরা শুধুমাত্র ক্যান্সারটুকু ফেলবো, ক্যান্সারটুকু ফেলার পরে ওইখানে যে আপনার একটা গ্যাপ হবে, ওই গ্যাপটাকে আমরা আবার সুন্দর করে রিকনস্ট্রাকশন করে দিব, যাতে করে ব্রেস্টের শেপ একদম আগের মতোই চলে আসে প্রায়। এবং রোগীর যে মানে ব্রেস্ট নেই বা ব্রেস্টে যে আপনার যে ম্যাস্টেকটমি করলে যেটা গর্ত হয়ে গেছে এরকম যাতে না হয়, এই জন্য অনকোপ্লাস্টি এখন সবচেয়ে বেশি মানে পপুলার হয়ে গেছে ব্রেস্ট ক্যান্সার সার্জারিতে। জি, মাস্টেকটমি বনাম ল্যাম্পেকটমি কোন ক্ষেত্রে বেশি উপযোগী? তো এটা অবশ্য ক্যান্সারের ধরনের উপর নির্ভর করে। কিছু কিছু ক্ষেত্রে আপনার রোগীর মাস্টেকটমি করতেই হয়। যেমন ধরেন যে একটা রোগীর যে টিউমারের যে সাইজ, এটা ব্রেস্টের সাইজের তুলনায় বড় হয়ে গেছে যদি আমি রেশিও করি, অথবা ধরেন যে আমি যদি লাম্পেকটমি করি বা স্তন রেখা অপারেশন, তাহলে আমার অপারেশনের পরে চিকিৎসা হিসেবে রেডিওথেরাপি দিতে হয়। তো কিছু কিছু রোগ আছে যেখানে আপনার রেডিওথেরাপি দিলে ওটা আরও বেড়ে যায়। কোলাজেন ভাস্কুলার ডিজিজ, এটা এসএলই, এই টাইপের কিছু রোগ আছে যেখানে আমরা এগুলো দিতে পারি না। আরও কিছু এই অবস্থা আছে, যেন আমি লাম্পেকটমি করলাম কিন্তু মার্জিনটা আমার বারবার ওই পজিটিভ আসতেছে, ফ্রোজেন করেছে পজিটিভ আসতেছে। এইসব আবার দেখা যাচ্ছে আমি ম্যামোগ্রাম করছি অপারেশনের আগে, এখানে দেখা যাচ্ছে পুরো ব্রেস্টে ছোটো আমার মাইক্রো ক্যালসিফিকেশন বলি, মানে ছোট্ট ছোট দানা দানা, এগুলো পুরো ব্রেস্টে ছড়ানো আছে। অথবা দেখা যায় যে আমার ব্রেস্টকে যদি আমি 4 ভাগ করি, বলছে একাধিক ভাগে ক্যান্সার আছে, তো এইসব ক্ষেত্রগুলোতে সাধারণত লাম্পেকটমি করা যায় না, এইসব ক্ষেত্রে পুরো ম্যাস্টেকটমি করা হয়। বাকি যে অবস্থাগুলো আছে এখানে সাধারণত আমার লাম্পেকটমি বা অনকোপ্লাস্টি ব্রেস্ট সার্জারি যেটা বললাম সেটা করা সম্ভব। আপনি বলছিলেন যে অনকোপ্লাস্টিক সার্জারি বা ব্রেস্ট রিকনস্ট্রাকশন, এটা আসলে কি পরিমাণ জনপ্রিয় হচ্ছে আমাদের? এটা আস্তে আস্তে আমাদের জনপ্রিয় হইতেছে। আমাদের কিছু সামাজিক ব্যারিয়ার যেটা বা অনেক কুসংস্কার বলা যায় বা অজ্ঞতা বলা যায়, যে সবাই মনে করে যে ব্রেস্ট রেখে দিলে হয়তো বা আবার ফিরে আসবে। আসলে ব্যাপারটা সেটা না। ব্রেস্ট রেখে দেই বা ফেলে দেই, মানে আমাদের ওভারঅল সার্ভাইভাল বলে একটা কথা আছে, যে একটা রোগী ক্যান্সারের চিকিৎসা করে কতদিন বাঁচবে। ব্রেস্ট রেখে দেওয়া ফেলে দেওয়া কিন্তু সেম, একই রকম। এখন ব্রেস্ট রেখে দেওয়ার পরে যদি আমার যে চিকিৎসাটুকু দেওয়া প্রয়োজন সেটা যদি আমি দেই, তাহলে লোকাল রিকারেন্স বলে একটা শব্দ আছে, যে আবার ওই জায়গায় ফিরে আসা, সেটাও কিন্তু মোরলেস সেম। এই জন্য আমি যদি পরিপূর্ণ চিকিৎসাটা করতে পারি, তাহলে আমার এই লাম্পেকটমি বলেন বা অনকোপ্লাস্টি বলেন, এটার সাথে পুরো ব্রেস্ট ফেলে দেওয়ার মধ্যে মানে পরবর্তীতে ভালো থাকা সেটা খুব বেশি মানে ডিফারেন্স নেই। সার্জারির পর কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি কখন প্রয়োজন হয়? সার্জারির পরে বা আগে, আসলে অনেক সময় আগেও কিন্তু কেমোথেরাপি প্রয়োজন হয়, যেটা আমি প্রথমে বলতেছিলাম লোকালি অ্যাডভান্স, যে আপনার আশেপাশে ছড়াই গেছে, এরকম অবস্থায় যদি হয় তাহলে কিন্তু আমরা আগে কেমোথেরাপি দিয়ে আমরা অপারেশন করি। আবার যেটা বললাম আমি, ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর, এই আবার HER2 যেটাকে বললাম, এই রিসেপ্টরগুলো যদি নেগেটিভ হয় এবং টিউমারের সাইজ যদি বড় হয়, তাহলে কিন্তু আমরা আগে কেমোথেরাপি দিয়ে অপারেশন করি। আর যদি দেখা যায় আমার এই যে ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ, প্রোজেস্টেরন রিসেপ্টর পজিটিভ, টিউমারের সাইজ ছোটো, সেক্ষেত্রে আমরা আগে অপারেশন করি। যদি আমরা আগে অপারেশন করি তখন হলো পরে আমার কেমোথেরাপি আবার দিতে হয়। তো কেমোথেরাপি যদি আমার টিউমারের সাইজ 1 সেন্টিমিটারের বেশি হয় তাহলে আমার কেমোথেরাপি দিতে হবে। যদি আমার বগলে লিম্ফ নোডে যে লিম্ফ নোড আছে এখানে যদি সরা যায় তাহলে আমার কেমোথেরাপি দিতে হবে। আর রেডিওথেরাপির ব্যাপারটা হইতেছে যে ওইখানে একই যদি টিউমার সাইজ যদি বড় হয়, ধরেন যে 5 সেন্টিমিটার হয়, তাহলে আমার এটা যে কোনো অবস্থায় রেডিওথেরাপি দিতে হবে। আর আরেকটা হলো যে বগলে যেটা বললাম, ওখানে যদি লিম্ফ নোডের সংখ্যা যদি 3-এর অধিক হয় তাহলে আমার রেডিওথেরাপি দিতে হবে। এটা যদি আমি ব্রেস্ট পুরোটা ফেলে দিই, আর যদি আমি ব্রেস্ট রাখি, যেটা আমরা লাম্পেকটমি বলতেছি বা অনকোপ্লাস্টি বলতেছি, তাহলে অবশ্যই আমাকে রেডিওথেরাপি দিতে হবে। এটা একটা চিকিৎসার আমরা যেটা বলি, একটা হলো অ্যাডজুভেন্ট, মানে পরে দিতে হবে, একটা অ্যাডজাঙ্ক্ট, এটা হলো চিকিৎসার অংশ, না হলে আপনার চিকিৎসাটাই সম্পূর্ণ হবে না। ব্রেস্ট অনকোপ্লাস্টিকের অবশ্যই আমাকে রেডিওথেরাপি দিতে হবে চিকিৎসার পর, অপারেশনের পরে। প্রাথমিক পর্যায়ে রোগীরা কেন ভয় বা লজ্জা পেয়ে চিকিৎসা নিতে দেরি করেন? আসলে এটা আমাদের দেশের সামাজিক অবস্থা। আমাদের দেশের একটা সামাজিক যে ব্যারিয়ার রয়ে গেছে, ওরা প্রথমত নিজের, বিশেষ করে মহিলারা
নিজেদের রোগকে এটা প্রকাশ করতে চায় না, লুকিয়ে রাখে। আর 2 নম্বর ব্রেস্ট যেহেতু একটা আমাদের সোশ্যাল যে কন্ডিশন, এখানে ওরা ব্রেস্টের এই সমস্যাগুলো বলতে চায় না, যে তার যে একটা মানে প্রথমত সে মনে করে আমার একটা রোগ হয়েছে, এটা অন্যকে বলতে চায় না। আর 2 নম্বর হলো যে যেহেতু ব্রেস্টের উপরে এটা যেহেতু একটা মানে মনে করে একটা গোপন অঙ্গ, এটা কাউকে মানে বলা যাবে না, এই লজ্জা এটার জন্য মানে আমাদের এই সামাজিক অবস্থার জন্য প্রথম মানে প্রাথমিকভাবে এরা কাউকে এটা বলতে চায়। বডির এটা তো একটা মানে বডি পার্টের একটা সাধারণ বিষয়, সো এইটাও আমাদের একটু সচেতনতা। অবশ্যই এটা আসলে সচেতন হওয়া দরকার, কারণ ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে আমি প্রথমে বলতেছিলাম যে এটা চিকিৎসা করলে ভালো হয়ে যায়, কিন্তু এই সোশ্যাল ব্যারিয়ার যে স্টিগমা, যেটা যে না আমি এটা বলবো না, এটা আসলে সচেতনতা খুবই প্রয়োজন যে এটা একটা রোগ, অন্য 5টা রোগের মতো এটাও একটা রোগ, এবং সে যেখানে হোক অর্গান বডির একটা পার্ট, এটাকে আমার বলতে হবে, ডাক্তারের কাছে বলতে হবে, আমার এই সমস্যার কথা বলতে হবে, তাহলে এটা সহজেই মানে প্রাথমিক অবস্থায় ডায়াগনোসিস হবে, প্রাথমিক চিকিৎসা করা সম্ভব হবে। শুধু ডাক্তারের কাছে না, তার ফ্যামিলিতেও এটা ইকুয়ালি শেয়ার করার প্রয়োজন। অবশ্যই অবশ্যই যে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে এদেরকে শেয়ার করলে ওরাও হয়তো এটা তাদেরকে ডাক্তারের কাছে আসতে উদ্বুদ্ধ করবে। জীবনযাপনের কোন পরিবর্তন ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে? সেটা ব্রেস্ট ক্যান্সারের জন্য কিছু আপনার ফ্যাক্টর আছে, কিছু ফ্যাক্টর আছে আমি এগুলো চেঞ্জ করতে পারবো না। যেমন জন্মগত কিছু আমাদেরকে BRCA জিন আছে, কিছু BRCA1 BRCA2, এগুলো থাকলে যদি কোনো ফ্যামিলি মেম্বারদের থাকে, যেন তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ওভারি ক্যান্সার থেকে, পারিবারিক ইতিহাস থেকে, তো এগুলো কিছু জিনিস আমরা তো চেঞ্জ করতে পারবো না। কিন্তু ধরেন যে আমাদের কিছু অবস্থা আছে আমরা চেঞ্জ করা সম্ভব। যেমন আমাদের বলা হয় যে আপনার প্রথম যে বাচ্চাটা, এই বাচ্চাটা যদি বেশি বয়সে নেওয়া হয় তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। বেশি বয়স মানে বেশি বয়সে 30-র পরে। আচ্ছা। এরপর যে বাচ্চাকে জন্মের পরে যদি বুকের দুধ না খাওয়ানো হয় তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এরপর হচ্ছে কিছু যে আমরা কন্ট্রাসেপটিভ পিল ইউজ করা হয়, এগুলোর জন্য কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তো আমরা যদি এগুলো অ্যাভয়েড করতে, এগুলো কিন্তু আমার মধ্যে, আমি অল্প বয়সে বাচ্চা নেওয়া, হ্যাঁ স্মোকিং এবং অ্যালকোহলের সাথে একটা সম্পর্ক আছে। যদি আপনি ধূমপান করেন বা অ্যালকোহল খান তাহলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এবার কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মানে শারীরিক কিছু মানে এক্সারসাইজ, এগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায়। স্থূলতা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা কারণ। এই জন্য যদি আপনার যখন মানুষের যে মেনোপজ যখন মাসিক যখন বন্ধ হয়ে যায়, তো এর আশেপাশে যদি শরীরের ওজন বেড়ে যায় তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার ঝুঁকি বেড়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু আমরা মানে আমাদের নিয়ন্ত্রণ করতে পারি। তো এটা যদি আমরা এই কাজগুলো যদি আমরা করি তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। যেটি একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দর্শকদের। জি, ধন্যবাদ। পারিবারিক ইতিহাস থাকলে রোগীদের কিভাবে সচেতন থাকতে হবে? হ্যাঁ, পারিবারিক ইতিহাস যদি থাকে, আমি যেটা বলতেছিলাম প্রথমে যে কিছু জিন আছে যে BRCA1 BRCA2, এই জিনগুলো যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু তার ক্যান্সার ঝুঁকি অনেক বেশি। অথবা ফার্স্ট ডিগ্রি রিলেটিভলি যদি আপনার ওভারি ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার ইতিহাস থাকে তাহলে তাদের হওয়ার সম্ভাবনা বেশি। তো এক্ষেত্রে প্রথম হলো জেনেটিক টেস্ট, যেটা BRCA1 এবং BRCA2, এটা যদি আমরা দেখি, এটা আমরা টেস্ট করতে পারি, মানে বাংলাদেশে এটা অনেক জায়গায় এখন হচ্ছে, আগে হতো না। এই টেস্টগুলো আমরা করতে পারি। সাথে হলো যে ওই মহিলাদেরকে মানে শিখাই দেওয়া, যেটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। তো এটা যদি তাদেরকে শেখায়, সে নিজেই কিছুদিন পর তার ব্রেস্টটাকে নিজেই পরীক্ষা করবে। তো পরীক্ষা করে দেখবে কোনো চাকা, অস্বাভাবিক চাকা এরকম বাড়তেছে। এরকম যদি হয় তাহলে সাথে সাথে সেটাকে নোটিশ করতে পারবে এবং নোটিশ করে আগে চিকিৎসাটা শুরু করতে পারবে। জি, সার্জারির পর রোগীর মানসিক সাপোর্ট আসলে কতখানি জরুরি? এটা আসলে খুবই জরুরি, কারণ আপনি ম্যাস্টেক্টমি করেন বা অনকোপ্লাস্টি করেন, দুটোর পরে কিছু সমস্যা আছে। জি, ম্যাস্টেক্টমি যখন করে দেওয়া হয় তো তখন তার মাথার মধ্যে থাকে যে আমাকে দেখতে খুব ভালো দেখা যাচ্ছে না, কারণ কসমোসিস একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। যেমন এক পাশে ব্রেস্ট আছে, এক পাশে ব্রেস্ট নেই, তো সাইকোলজিক্যাল ট্রমা সবসময় কাজ করে। আবার যদি আমি অনকোপ্লাস্টি করে ব্রেস্টটা রেখেও দেই, তো সেক্ষেত্রে তার মাথার মধ্যে সবসময় চিন্তা করে আমার আবার ক্যান্সার ফিরে আসে কিনা। তো এটা তো একটা আমাদের সমস্যা আছে, মানে রোগীরা এই সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে থাকে, এইটাকে তাকে সাপোর্ট দেওয়া। প্লাস যেহেতু ক্যান্সার হয়েছে, তো ক্যান্সার হওয়ার পরে মানুষের মধ্যে সবসময় থাকে যে আমার ক্যান্সার হয়তো আবার ফিরে আসবে। এই সময় তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া খুব জরুরি। এই সাথে মানে পরিবার বলেন, ডাক্তার বলেন বা বিভিন্ন যে সংগঠন আছে, এদের সাথে মানে কোলাবোরেটলি এদেরকে মানসিক, সব ক্যান্সারের রোগীদেরকে মানসিকভাবে মানে সাপোর্ট দেওয়া খুব জরুরি। সামাজিকভাবে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কুসংস্কার ভাঙতে
কি করা উচিত আসলে, বা কি পদক্ষেপ নেওয়া উচিত? আসলে কুসংস্কার তো কিছু নেই। আমাদের দেশে মনে করতেছে এই রোগটা হয়েছে আমার নিজের কোনো সমস্যার জন্য, যেটা আমরা প্রায় ফেস করি, যে কিসের জন্য আমার ক্যান্সারটা হয়েছে। আসলে বেশি আমি তো কিছুটাও বললাম যে কিছু নির্দিষ্ট কারণ আছে। আমাদের এখানে প্রেক্ষাপটে, এখন দেশের প্রেক্ষাপটে কিছু কারণটা, সেগুলো ওই ধোঁয়া বলেন, স্মোকিং বলেন, আরও কিছু খাদ্যাভ্যাসে কিছু চেঞ্জ, এইগুলোর জন্য তো হয়। কিছু কিছু ক্ষেত্রে তো আমি যেটা জেনেটিক, যেটা সে তো আমরা কিছু করতে পারবো, মানে আমার অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। কিন্তু ওই কুসংস্কার যেটা, যে আমার পাপের জন্য, আমার দোষের জন্য, এগুলো তো আসলে কোনো ব্যাপার না। একটা রোগ, এখন একটা রোগ যে কারণে যে কোনো সময় হইতে পারে। তো এটা কুসংস্কারের মধ্যে ফেলে তাকে একঘরে করে ফেলা, বা তাকে মানে ব্লেম দেওয়া, তার উপর ব্লেম দেওয়া যে না ওর জন্য, এটা না। আসলে এটা একটা রোগ, অন্য 5টা রোগের মধ্যে স্বাভাবিকভাবে নিতে হবে, এবং এর ওই অন্য রোগের যেভাবে আমরা চিকিৎসা করি, এই রোগে সেভাবে চিকিৎসা করতে হবে। জি, আপনার মতে সচেতনতা নাকি চিকিৎসা, কোনটি বেশি কার্যকরী প্রতিরোধে? প্রতিরোধের জন্য অবশ্যই সচেতনতা বেশি প্রয়োজন। রোগ যখন হবে না, তখন যদি সে সচেতন হয়ে রোগ হওয়ার যে কারণগুলো সেগুলো অ্যাভয়েড করে, তাহলে তো সে রোগ থেকে বাঁচতে পারে। আর হয়ে গেলে চিকিৎসা। আর আমাদের যেটা মানে মেডিকেলের যে টার্মটা আমরা সবসময় ব্যবহার করি, যে অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। জি, মানে আপনি প্রতিরোধ সবসময় মানে চিকিৎসার চেয়ে ভালো। জি, এই জন্য আমি যদি আগে থেকে যদি প্রতিরোধ করতে পারি, যে আমি যেটা বললাম কিছু মডিফাইবল কজ আছে যেগুলো আমি অ্যাভয়েড করলে আমি এই ক্যান্সার থেকে মানে প্রতিরোধ করতে পারবো, তো সেটা অবশ্যই চিকিৎসা, রোগ যখন হয়ে যাবে তখন চিকিৎসাটা লম্বা প্রসিডিউর, তো সেইখান থেকে না বেঁচে যেতে পারবো। এই জন্য রোগ হওয়ার আগে যদি আমি ঠেকাইতে পারি, সেটা অবশ্যই এটা ভালো হবে। অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার মাস নিয়ে আমরা যে সচেতনতা জন্য কাজ করছি, সো যারা দেখছেন বা শুনছেন দর্শক শ্রোতাদের জন্য আপনার বিশেষ কোনো বার্তা? অবশ্যই আমি যেটা বলতে চাচ্ছি, যে ক্যান্সার এটা একটা রোগ হিসেবে আমাদেরকে নিতে হবে। আপনার প্রতি বছর অক্টোবর মাসে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে পালন করা হয়। দর্শকদের উদ্দেশ্যে আমার যেটা বার্তা হবে, যে কথাগুলো বলা হয়, যে আমি যেটা বললাম যে অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো রোগ হবার আগেই আমাদের রোগ প্রতিরোধের জন্য যে কাজগুলো সেগুলো আমরা করব। আর রোগ যদি হয়েই যায়, তাহলে আমরা মানে ভীত না হয়ে ডাক্তারের পরামর্শ নিব। এবং আমি সবসময় আমরা যেটা বলি, যে সূচনায় পড়লে ধরা, ক্যান্সার রোগ যে যায় যে সারা। একটা সময় ছিল যে ক্যান্সার হ্যাজ গট নো অ্যান্সার, সেই অবস্থা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। এখন কিন্তু ক্যান্সারের ভালো চিকিৎসা আছে। তো সেক্ষেত্রে ভীত না হয়ে আমরা নিকটস্থ ডাক্তারের, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিব, এবং সে তাদের পরামর্শ নিয়ে চিকিৎসা করব। এবং চিকিৎসা করলে যদি ক্যান্সার হয়েও যায়, সেটা কিন্তু পরিপূর্ণভাবে মুক্তি লাভ করা সম্ভব। এই জন্য ভীত না হয়ে সামাজিক যে আমাদের যে সে একটা বেরিয়া, সেখান থেকে বের হয়ে এসে আমরা চিকিৎসকের পরামর্শ নিব, এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের চিকিৎসাটা করব। তাহলে হয়তো এই ক্যান্সারের যে ভীতি বা ক্যান্সার নিয়ে যে মৃত্যুর যে একটা সংখ্যা, সেটা অনেকাংশে কমানো সম্ভব হবে। এই জন্য যখনই আমরা দেখব যে আমাদের কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা গেছে, সাথে সাথে আমরা আমাদের নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হব, এবং তাদের অনুমানে তাদের যে যেভাবে তাদেরকে যেভাবে বলে চিকিৎসা দিতে, বা যেভাবে তাদেরকে বলে এগুলো, সেভাবে যদি আমরা করি, তাহলে আমাদের পক্ষে এটা থেকে প্রতিরোধ মানে আমার সম্ভব হবে, ক্যান্সার থেকে আমাদের বাঁচা রোগ। অনেক ধন্যবাদ আমরা নারী এবং বাংলাদেশ প্রতিদিনের আমাদের আয়োজনের সাথে থেকে মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, মনে রাখবেন, স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য। তাই নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করি। আমাদের জীবন হোক স্বাস্থ্য, আশা ও স্বপ্নে আলোকিত। বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারী মাসব্যাপী আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায়, নতুন বিশেষজ্ঞ অতিথি নিয়ে। সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।